আজকের গল্পটা বাংলার এক অজপাড়া গায়ের, যেখানে গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড়ের অন্ধকারে লুকিয়ে আছে এক বিশাল দিঘি, নাম ধনপতির দিঘি। দিনের বেলাতেও যে দিঘির জল কালো দেখায়, আর ভর দুপুরে যখন চারিদিক নিঝুম হয়ে যায় তখন ওই জল থেকে নাকি ডাক আসে, খুব মিষ্টি, খুব আপন একটা ডাক, যে ডাক শুনলে মানুষ আর ঘরে থাকতে পারে না। অরিত্র শহরের ছেলে, পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। শহরের কোলাহল থেকে বাঁচতে সে এসেছিল তার দাদুর পুরনো গ্রামের বাড়িতে। গ্রামটার নাম পলাশপুর, বেশ বর্ধিষ্ণু গ্রাম, কিন্তু গ্রামের পশ্চিম দিকটা বড় বেশি চুপচাপ। অরিত্রর দাদু মারা গেছেন অনেক বছর আগে। এখন কেয়ারটেকার রতন কাকাই বাড়িটা দেখাশোনা করেন। প্রথম দিন দুপুরে খাবার পর অরিত্র ক্যামেরা নিয়ে বেরোচ্ছিল। রতন কাকা বারান্দায় বসে পান সাজছিলেন। অরিত্রকে বেরোতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় যাও দাদু ভাই? অরিত্র লেন্সটা মুছতে মুছতে বলল, এই তো গ্রামের পশ্চিম দিকটা ঘুরে আসি, শুনেছি ওখানে পুরনো কিছু মন্দির আছে। রতন কাকার হাতটা কেঁপে উঠল। পানের বাটাটা নামিয়ে তিনি ফিসফিস করে বললেন, পশ্চিম দিকে যাও, ক্ষতি নেই, কিন্তু ওই বড় দিঘিটার পারে যেও না, বিশেষ করে এই ভর দুপুরে। অরিত্র হাসল, শহুরে যুক্তি দিয়ে বলল, কেন কাকা, দিঘিতে কি কুমির আছে? রতন কাকা হাসলেন না, খুব গম্ভীর গলায় বললেন, কুমির থাকলে তো শুধু শরীরটা খেত, কিন্তু ধনপতির দিঘি শরীর খায় না, মনটা খেয়ে নেয়। অরিত্র তখন রতন কাকার বারণ কানে নেয়নি, কিন্তু আমরা তো জানি গ্রামের প্রতিটা নিষেধের পেছনে একটা ইতিহাস থাকে। প্রায় 200 বছর আগের কথা। এই গ্রামের জমিদার ছিলেন ধনপতি রায়, অসম্ভব কৃপণার লোভী। শোনা যায় ডাকাত পড়ার ভয়ে তিনি তার সমস্ত সোনাদানা পেতলের কলসিতে ভরে ওই দিঘির নিচে লুকিয়ে রাখতেন। তিনি বিশ্বাস করতেন জলের তলায় তার ধন সব থেকে নিরাপদ। একদিন রাতে তিনি সেই ধনসম্পত্তি দেখতে জলে নামেন, কিন্তু আর উঠে আসেননি। গ্রামের লোক বলে তার লোভই তাকে জলের নিচে শিকল পরিয়ে রেখে দিয়েছে। সে এখন যক্ষ হয়ে ওই ধন পাহারা দিচ্ছে। আর একা থাকতে তার ভালো লাগে না, তাই সে সঙ্গী খোঁজে, তাজা প্রাণের সঙ্গী। দুপুর তখন 2টো বাজে। গ্রামের রাস্তা জনমানবহীন। অরিত্র হাঁটতে হাঁটতে পশ্চিম পাড়ায় চলে এলো। এখানকার বাতাসটা কেমন যেন ভারী, ভ্যাপসা গরম, অথচ মাঝে মাঝে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে একটা সরু মেঠো পথ চলে গেছে আরো গভীরের দিকে। অরিত্রর ক্যামেরার ভিউ ফাইন্ডারে দৃশ্যগুলো দারুণ লাগছে। সে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটা পচা গন্ধ পেল, লটপটে কাদা আর পচা পদ্ম ফুলের গন্ধ। পথটা যেখানে শেষ হলো সেখানে দাঁড়িয়ে অরিত্র থমকে গেল। সামনে এক বিশাল দিঘি। এত বড় দিঘি সচরাচর দেখা যায় না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দিঘির জলটা টলটলে নয়, কালচে রঙের, আর দিঘির মাঝখানে কচুরিপানাগুলো এমনভাবে সরে আছে যেন মনে হচ্ছে জলের মাঝখানে একটা বড় কালো চোখ, আর সেই চোখটা তাকিয়ে আছে অরিত্রর দিকে। চারপাশে কোনো পাখি ডাকছে না, কোনো পোকা উঠছে না, এক অসহ্য নিস্তব্ধতা। অরিত্র ক্যামেরাটা চোখে লাগালো। শাটার টিপবে, কিন্তু শাটার পড়ল না। ক্যামেরাটা কাজ করছে না। ব্যাটারি ফুল চার্জ ছিল, তবুও ডেড। ধুর, ইলেকট্রনিক জিনিস। অরিত্র বিড়বিড় করে ক্যামেরাটা ব্যাগে ঢোকালো। সে দিঘির পাড়ে একটা পুরনো শান বাঁধানোর ঘাটে গিয়ে বসলো। জলটা এত স্থির যে আয়নার মতো লাগছে। অরিত্র জলের দিকে তাকিয়ে আছে, নিজের প্রতিবিম্ব দেখছে। হঠাৎ তার মনে হলো জলের তলা থেকে কিছু একটা নড়ছে। মাঝ দিঘি থেকে কয়েকটা বড় বড় বুদবুদ উঠে এলো। তারপর সে শুনতে পেল আওয়াজটা, খুব মৃদু কিন্তু স্পষ্ট।
কেউ যেন জলের নিচ থেকে তাকে নাম ধরে ডাকছে। অরিত্র, ও অরিত্র। গলাটা খুব চেনা। এটা কি তার মায়ের গলা? অরিত্র মা মারা গেছেন 5 বছর হলো, কিন্তু এই গলাটা অবিকল মায়ের মতো। খোকা, আমার কাছে আয়, এখানে খুব শান্তি। অরিত্র চোখের মনি স্থির হয়ে গেল। তার যুক্তিবাদী মন বলল এটা হ্যালুসিনেশন, গরমে মাথা ঘুরছে, কিন্তু তার শরীর সেই যুক্তি মানল না। সে দেখল জলের নিচে একটা সোনালি আভা চিকচিক করছে, যেন জলের তলায় একটা সোনার শহর আছে, আর সেখানে দাঁড়িয়ে তার মা হাতছানি দিয়ে ডাকছে। অরিত্র জুতোটা খুলল। দুপুরের কড়া রোদ তখন ম্লান হয়ে এসেছে। আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেল। অরিত্র এক পা করে দিঘির জলে নামলো। জলটা বরফের মতো ঠান্ডা। এই গরমেও এত ঠান্ডা জল হয়? জল প্রথমে গোড়ালি, তারপর হাঁটু, তারপর কোমর অবধি পৌঁছালো। রতন কাকা বলেছিল ধনপতির দিঘিতে নামলে ডোবে না, টেনে নেয়। অরিত্র অনুভব করল জলের নিচে কাদাগুলো যেন জীবন্ত। নরম কাদা নয়, যেন হাজার হাজার সরু সরু আঙুল তার পা দুটোকে জড়িয়ে ধরেছে, খুব আদরে কিন্তু খুব শক্ত করে। সে আরো গভীরে যাচ্ছে। সামনে তার মা, আর একটু এগোলেই সে মাকে ছুতে পারবে। জল এখন তার বুক সমান। মা, আমি আসছি। অরিত্র মুখ দিয়ে ফিসফিসানি বের হলো। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস তার ঘাড়ের কাছে লাগলো, আর সেই মুহূর্তে জলের তলার সেই সোনালি আভাটা নিভে গেল। অরিত্রর ঘোর কাটলো। সে দেখলো সে গলা পানিতে দাঁড়িয়ে আছে, আর তার সামনে তার মা নেই। পানির ঠিক 1 হাত দূরে ভেসে আছে একটা পচা ফোলা লাশ। তার চোখ দুটো খুবলে খাওয়া, আর মুখটা হা করা। সেই হা করা মুখ থেকে আওয়াজ আসছে, পেয়েছি, নতুন সঙ্গী পেয়েছি। অরিত্র চিৎকার করতে চাইল, কিন্তু জল তার মুখে ঢুকে গেল। পচা দুর্গন্ধযুক্ত জল। সে পিছিয়ে আসতে চাইল, কিন্তু পারল না। তার পায়ে যেন কেউ লোহার শিকল পরিয়ে দিয়েছে। একটা প্রবল টান তাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। ধনপতি তার পা টানছে। অরিত্র জলের নিচে তলিয়ে যাচ্ছে। সে চোখ খুলে দেখল জলের নিচে কোনো সোনার কলসি নেই, আছে শুধু হাড়গোড়, মানুষের খুলি, পাঁজরের হাড়, আর অজস্র লম্বা লম্বা কালো চুল, যেগুলো জালের মতো পুরো দিঘির তলাটা ছেয়ে আছে, আর সেই চুলগুলোই তাকে পেঁচিয়ে ধরেছে। অরিত্রর ফুসফুস ফেটে যাচ্ছে। সে শেষবারের মতো উপরের দিকে তাকালো। সূর্যের আলোটা কত দূর মনে হচ্ছে। তার মনে পড়ল রতন কাকার কথা, শরীর খায় না, মন খেয়ে নেয়। সে কি তবে আজ এই দিঘির ইতিহাসের একটা অংশ হয়ে যাবে? ঠিক যখন তার জ্ঞান হারিয়ে যাচ্ছে, তখন সে শুনল একটা ঝাঁপানো শব্দ। কেউ একজন জলে ঝাঁপ দিয়েছে। শক্ত একটা হাত তার কলারটা ধরল। যখন অরিত্রর জ্ঞান ফিরল, তখন সে দিঘির পাড়ে কাদার উপর শুয়ে আছে। রতন কাকা তার বুকে চাপ দিচ্ছে। অরিত্র গলগল করে কালো জল উগড়ে দিল। রতন কাকা হাঁপাচ্ছেন। তার হাতে একটা তামার মাদুলি, যেটা তিনি অরিত্রর কপালে ছুঁয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ছেন। বলেছিলাম না দাদু ভাই, বলেছিলাম না। রতন কাকার গলার স্বর কাঁপছে। অরিত্র দিঘির দিকে তাকালো। দিঘিটা এখন শান্ত, জলটা আবার নিথর, কিন্তু সেই কালো জলের মাঝখানে কচুরিপানার ফাঁকে সে স্পষ্ট দেখল একজন মানুষ মাথা পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু দুটো জলজলে চোখ অরিত্রর দিকে তাকিয়ে আছে। আর তারপর ধীরে ধীরে সেটা জলের তলায় মিশিয়ে গেল। অরিত্র সেই রাতেই গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিল। জ্বরে সে 7 দিন বেহুশ ছিল। ডাক্তাররা বলেছিল ফুসফুসে ইনফেকশন, কিন্তু অরিত্র জানে ইনফেকশনটা ফুসফুসে নয়, তার আত্মায় লেগেছে। আজও যখন সে বাথরুমে সাওয়ারের নিচে দাঁড়ায় বা সুইমিং পুলে নামে, সে শুনতে পায় সেই ডাক, হায় আমার কাছে হায়। বন্ধুরা,
গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন হাজারো ধনপতির দিঘি। বিজ্ঞান হয়তো বলবে ওটা মার্স গ্যাস বা কুইক স্যান্ড, কিন্তু যারা ভুক্তভোগী তারা জানে কিছু কিছু জলে নামলে শরীর ভিজে যায় ঠিকই, কিন্তু আত্মাটা শুকিয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানান আপনার গ্রামের আশেপাশে কি এমন কোনো অভিশপ্ত পুকুর বা দিঘি আছে। পরের সপ্তাহে আবার দেখা হবে কালগ্রস্ত এক নতুন অন্ধকারের গল্প নিয়ে। ততক্ষণ জলের থেকে সাবধান থাকবেন, কারণ পিপাসা পেলে আমরা জল খুঁজি, কিন্তু জল যখন পিপাসার্ত হয় তখন সে আপনাকে খুঁজে।